সহজে দোষী বলা যায় না রে। যা তবে কি এই কাজ নীলিমার? হ্যাঁ, নীলিমাই চালগুলো খুলে নিয়ে কাকর বালি বেঁধে দিয়েছে। কিন্তু কেন? তোমাকে বোঝাতে যে তোমার প্রতিটি পদক্ষেপের হিসাব নীলিমা খুব ভালো করে রাখে। সাহস তোমার দিনের পর দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে নীলিমা। গৌতম সেনের ভাই বলে তোমার উদ্যক্ত মুখ বুঝে সহ্য করেছি, নইলে রক্তের সম্পর্ককে অপমান করার স্বাদ আমি তোমাকে হাতে নাতে দিতাম। রক্তের সম্পর্ক? স্ত্রীর বিছানা যে বৌদিকে নিয়ে শুয়ে থাকে তার আবার রক্তের সম্পর্ক? তুমি আমাকে আমার মনের গায়ে ছড়ে মেরেছ। ভেবেছিলাম এই রাক্ষসীর গায়ে কোনোদিন আমি হাত তুলবো না, কিন্তু আজ ইচ্ছে হচ্ছে ওকে গলা টিপে মেরে ফেলি। খবরদার, মনে রেখো আমি তোমার লক্ষ্য। আমি ইচ্ছে করলে টাকার জোরে জগৎটাকে জুতোর তলায় পিছিয়ে মারতে পারো, মামলা মোকদ্দমা করে আমাকে সর্বশান্ত করে দিতে পারো, কিন্তু তোমার বাবু স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক থাকা উচিত সে সম্পর্কের সেতু টাকার জুড়ে বা গায়ের জুড়ে তুমি কোনোদিন করে তুলতে পারবে না। সে কথা পরে হবে, তার আগে কৈফিয়ত দাও কেন তুমি নীলিমার গায়ে হাত তুলেছ। আমি তোমার বোন জামাই, তোমার মাইনে করার চাকর নয় যে তুমি জোর গলায় কৈফিয়ত চাইলে তোমার পায়ের তলায় বসে সব কথার জবাব একটা একটা করে দেব। নীলিমা আমার একমাত্র বোন, আমারও একমাত্র স্ত্রী। স্ত্রী বলেই কি বাড়ির বাইরে এই হাট তলার উপরে মারধর করছো? তার আগে তোমার আদরণী বোনকে জিজ্ঞেস করে দেখো তো ভদ্রলোক, বাড়ির বউ হয়ে বাড়ির বাইরে এসে এই সন্ধ্যাবেলায় কেন এই হাট চলা এসে বেহাল্লা পাড়া করতে এসেছে? আমি এসেছি, আমি আমার দাদার সঙ্গে এসেছি। প্রতিবেশী অনেকের স্ত্রীকেই দেখেছি আমি নীলিমা, তারা স্বামীর মুখের উপর তর্ক করে না, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামীর সংসারের মঙ্গল কামনা করে বাসুর শ্বশুরদের ঠাকুর দেবতা মতো পুজো করে কুল কলঙ্কের ভয়ে ইচ্ছে মতো বাড়ির বাইরে এসে বেলাল্লা পড়া করে বেড়ায় না। তারাই হচ্ছে সত্যিকারের বধূ। আর আমি? তুমি কোলবধূ নামদারি কাল নাগিনী। তুমি হচ্ছে নারী জাতির কলঙ্ক। তুমি হীনমনা, অসভ্য, ইতর। আবার আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বল দেখি। দাদা, এই বাড়ি থেকে বেরিয়ে গেছি বলে কি মনে করেছিস আমি মরে গেছি? কিন্তু না, এখন আমি পৃথিবীর এক কোণে জীবিত অবস্থায় আছি। আমার আদরের অমর্যাদা করলে, আমার ত্যাগের অপমান করলে, ভাই বলে আমি তোকে ক্ষমা করব না। ক্ষমা আমিও করব না ঠাকুরপো। ছেলেবেলা থেকে আমাদের দুজনকেই তো তুমি দেখে এসেছো। কখনো কি তোমার দাদা এমন অশালীন ভাষায় আমাকে গালাগাল করেছে? হাই বৌদি হাই, কার সঙ্গে কার তুলনা? কোথায় পূজার নৈবেদ্য আর কোথায় শকুনের আহার্য? তোমার এই অবহেলা আমাকে দিনে দিনে অতিষ্ঠ করে তুলেছে। তবুও যদি আমার এই উপবাসী দাদা বৌদির জন্য সামান্য কিছু চাল ডালের সঙ্গে কাকর বালি মিশিয়ে না দিতে। কি বললি তুই? আমার বৌমা? কলির পরশমণি দাদা,
তোমার বৌমা হচ্ছে কলির পরশমণি। এ যুগের পরশমণির স্পর্শে লোহা হয়েছিল সোনা, আর এই যুগের পরশমণির স্পর্শে আমি হয়েছি প্রাণহীন পাথর। মাতৃ স্বরূপিণী বৌদি হয়েছে পথের কাঙালিনী, আর তুমি তুমি হয়েছো আজ কারখানার সামান্য শ্রমিক। উত্তম, কারখানার সামান্য শ্রমিক। উত্তম, উত্তমের কথা তোমরা ছেড়ে দাও। তারপরে তোমার ভাই তুমি কখন এলে? তুমি কখন এলে? তো আজই এলাম। আজ ভাই ফুটার দিন কিনা, কে জন্য এসেছিলাম আসল কথা বলি। কি জন্যে ভাই? নীলা বলছিল তোমরা এই হাটতলায় পরে থাকা গায়ে নানান কথা বলছে। হ্যাঁ দিদি, এই হিংসিত বৌদিগুলো বলছে আমার জন্য নাকি তোমরা বাড়ি ছেড়েছো দিদি। আচ্ছা দিদি তুমি বলো না দিদি, আমার কি দোষ? না না ভাই, তোমার কোনো দোষ নেই। দোষ আমার এই পোড়া ভাগ্যের। গৌতম দা, এখন কি করা যায় বলো তো? সবাই যদি নীলাকে দোষে, আমি কি করতে পারি বলো? আমি কি করব তুমি একটু বলে দাও। শোনো গৌতম দা, হ্যাঁ, আমি বলছিলাম কি হাটটা যেহেতু গায়ের মধ্যে, তাই ওকে যা তা বলছে। তুমি যদি এই হাট তলা ছেড়ে অন্য কোথাও চলে যেতে, যেমন তার হতো না। বেশ তো, এই মুহূর্তে আমরা এই গায়ের হাট ছাড়া ছেড়ে দূরে, অনেক দূরে কোথাও চলে যাব। এ অবস্থায় তুমি কোথায় যাবে? তুমি বড় দুর্বল হয়ে পড়েছো। আরো দুদিন কিছু খাওয়া হয়নি। আহ, বাজে বকছো কেন? না কে কজন মরে গেছে তুমি বলতে পারো? গৌতম দা, বলছিলাম কি যদি কটা টাকা তুমি রাখতে। কমাল ভাই, ভিক্ষে চাইতে জানলে দুদিনের উপোস থাকতাম না। মালিনী চকের সেন বংশের ছেলে আমি, গতর কাটিয়ে খেতে শিখেছি। ভিক্ষের দান নিয়ে আমি বাঁচতে চাই না। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ। আমার মতো মানুষই হয় না। তাহলে তোমরা ভিন গায়ে চলে যাব। আয় নীলা। চলো দাদা। বলি দিদি, তোমার পাগলের জন্য তুমি কিচ্ছু ভেবো না। আমি তার সেবা যত্নের বিন্দু মাত্র ত্রুটি করবো না। চলো আসি দাদা। তাহলে গৌতম দা। নমস্কার। আসি দাদা, নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। দেখেছো 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 বকুল, মানুষ কত স্বার্থপর হতে পারে। এই সন্ধ্যা বেলায় কি যাবে গো? পেটে যাদের ভাত জোটে না, দু চোখে যাদের জলে ভরা, তাদের আবার রাত দিন কিসের বড় বউ? শুধু ভয় তোমার জন্যে। অসুস্থ শরীর, তার উপর পায়ে হাঁটতে থাক, ঠিক আছে? আমার উপর ভর দিয়ে তারপর চলবে। চলো। তুমিও তো দুদিন কিছু খাওনি। আমার ভার নিয়ে তুমি চলতে পারবে? পারবো না পারে, আমি তো আছি। গোপীনাথ, তুই তোমাদের সাথী হব বলে ঘরে আগুন দিয়ে আমি পালিয়ে এসেছি গৌতম দা। গোপীনাথ, কি হয়েছে গোপীনাথ? আর আর আমি এক গায়ে থাকবো না বৌদি, ভিক্ষেও করবো না। কেন? যার জন্য ভিক্ষে করতাম, যার জন্য আমি পরের দুয়ারে হাত পাততাম, আমার সে একমাত্র ছেলে বসন্ত রোগে কদিন ভুগছিল। আজ আজ বিকেলে সে মারা গেছে। চলো চলো গৌতম দা, বৌদিকে নিয়ে এই মুহূর্তে আমরা
আমরা এই সর্বনাশা গাঁ ছেড়ে পালাই। তাই চলো গোপীনাথ, চলো বকুল। সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। ওরে কাঁদে পশু পাখি, কাঁদে বনলতা, কাঁদে গো নীরবে রাম আর সীতা। কাঁদে পশু পাখি, কাঁদে বনলতা, কাঁদে গো নীরবে রাম আর সীতা। কাঁদিছে লক্ষণ বুকে নিয়ে ব্যথা, জল ভরে আছে আখি পাতে। সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। ওরে সীতারে লইয়া সাথে রাম যায় বনেতে, সঙ্গেতে লক্ষণ যায় অযোধ্যা হইতে। তোমার কথা মতোই টাকা করে নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালাতে যদি চাও তাহলে শীঘ্রই চলো। বুড়ো এসে পড়লে সব চাই পড়বে। আমি তৈরি হয়ে আছি, কিন্তু বিয়েটা আমি আজই কালীঘাটে সেরে ফেলবো। কথার খেলাপ করবে না তো? না, আমি তোমার পা ছুঁয়ে বলছি সূর্যমুখী। এই খবরদার, বউয়ের পায়ে হাত দিলে পাপ হয়। তাহলে তোমার মাথা দিব্যি করে বলছি, আমি যে কথা তোমাকে দিয়েছি সে কথা আমি রাখবই। তবে আর দেরি নয়, বুড়ো আসবার আগেই চলো আমরা পালিয়ে হ্যাঁ, যাই। চলো চলো। দুর্গা 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 দুর্গা। আরে দূর, আরে দূর। যুধিষ্ঠির ঘটকের চোখে ফাঁকি দেওয়া, পালিয়ে যাওয়া কি মুখের কথা? ইয়ে মানে কে আমার কথায় পালাচ্ছে? হ্যাঁ, বলো না দাদু, কে আবার কোথায় পালাচ্ছে? বাহ, বাহ নাতি, বাহ ফুটি, দুজনেই বেশ চালু আলাচো দেখছি। কিন্তু আমি যে একটু তোমাদের চেয়ে বেশি চালু সেটা বোধহয় জানা ছিল না। এসব আপনি কি বলছেন দাদু? আরে দূর, কার কাছে নেকামি করছো? তোমাদের কথাবার্তা আমি এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। হ্যাঁ? তুমি যে বললে তুমি দমদমের দিকে যাচ্ছ, এইটুকু না বললে কি আর তোমাদেরকে আমি হাতে নাতে ধরতে পারতুম? কি নাতি, আজও কি দাদুকে সাপ দেখিয়ে পালিয়ে যাবে নাকি? পারবে না। আজ তোমাদেরকে এমন সাজা দেব। ওগো আমি আমি তোমার পায়ে ধরি, পটির চাঁদকে এবারের মতো তুমি রেহাই দাও। না, তোমরা কেউ রেহাই পাবে না। আজ তোমরা দুজনকে আমি প্রজাপতির আদালত দেখিয়ে প্রজাপতি আদালত?
তোমাদের মতো অপরাধীদের বিচার এখানেই হয়। এই নাও, দুজন দুজনের গলায় মালা দিয়ে পরিয়ে দাও। দাদু দাদু এসব তুমি কি বলছো? এর সব কিছু আমি বলবো বলেই তো তোমাদের গুপ্ত প্রণয়ের কথা জেনেও আমি কিছু নিজে বিয়ে করব বলে তোমাদেরকে ভয় দেখিয়ে। দাদু দাদু আরে দূর, তোমার হাতে তুলে দেব বলে তোমাদের গুপ্ত প্রণয়ের কথা জেনেও আমি কিচ্ছু বলিনি। তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা ঘরে উঠার জন্য বারবার আমি লাঠি দিয়ে তোমাকে তাড়া করেছি, কারণ আমার সম্পত্তি ভোগ করার মতো উপযুক্ত স্বামী স্ত্রী কিনা। আপনার সম্পত্তি কালেই তুমি আর সূর্যমুখীর নামে লিখে দিয়ে আমি তীর্থে চলে যাব। তুমি তীর্থে যাবে? হ্যাঁ হ্যাঁ না তো, আজ সন্ধ্যায় পুরোহিত দেখে শাস্ত্র মতে তোমাদের বিয়ের কাজ শেষ করে আমি তীর্থে ভ্রমণে বেরোবো। দাদু ইচ্ছে করছে তোমার পায়ের 2-3 চটাক দুলু আমার মাথায় তুলে নেই, কিন্তু দুর্ভাগ্য দাদু আমার, তোমার পা যে মাত্র ধুয়ে এসেছো। কেন তুমি পা ধুয়ে এলে গো? আমি তো জিভ দিয়ে তোমার পা পরিষ্কার করে দিতাম। তার আগে মালা বদলটা ছেড়ে নাও। দাদু স্বর্গ দাদু স্বর্গ, দাদু ধর্ম, দাদু হি পরম সব। আহ, কি সুন্দর দৃশ্য! এই তো আমি চেয়েছিলাম। আজ সার্থক হলো আমার ঘটক নাম। ঘটকগিরি আমি আজ শিখিয়ে তুলে দেব। সূর্যমুখী পাত্রস্থ করতে না পারে সারা বুড়ুকে আজ। এই যে ঘটক দাদু, সূর্যমুখী সম্বন্ধে তোমার শেষ সিদ্ধান্ত কি বলো? আজ আমি তৈরি হয়ে এসেছি, হয় তুমি মরবে না হয় আমি। যুধিষ্ঠির ঘটক কথার খেলাপ জীবনে চন্দন, এই দেখো আমি আমার প্রতিশ্রুতির মর্যাদা উপযুক্ত ভাবেই আমি দিয়েছি। সূর্যমুখী আমার মনোনীত পাত্রের গলায় আমি মালা দিয়েছি দাদা। শুধু তাই নয়, আমার বিষয় সম্পত্তি আমি ওদের নামে উইল করে দিয়েছি। আমি তীর্থ ভ্রমণে চলে যাব। ঘটক দাদু, সূর্যমুখী আর এই প্রতীকটা আমার বিষয় সম্পত্তি ভোগ করার উপযুক্ত কিনা তা যাচাই করতে গিয়ে বিয়েটা অনেক দেরি হয়ে গেল। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো চন্দন। দাদু তোমার চোখের কোণে জল দাদু। মনের কোণেও ব্যথা। ভগবান আমার সন্তান সন্ততি দিলে না, তাই আজ ছেলের বউ দেখার স্বাদ নাথ বউকে দিয়ে মেটাতে হলো। দাদু দুধের স্বাদ কি গলে মেটে? দাদু আরে দুধ এমন আনন্দের দিনে দুঃখের কথা শোভা পায় না রে। এসো এসো, বিয়ের কাজটা সেরে তোমাদের জাদু দূরে কোথাও চলে যাবে। এসো, তাড়াতাড়ি চলে এসো, দূরে কোথাও চলে। মানুষটার মধ্যে যেমন মহত্ব লুকিয়ে ছিল সে আমি কোনোদিন টের পাইনি। আমরাও টের পাইনি চন্দনদা। বাই ফটিক চাঁদ, হতভাগী বোনটিকে তুমি সুখী করো। মা আমাদের ছোটবেলায় মারা গেছেন, মাতা ও বাবার হাত থেকে বিমুখ। সূর্যমুখীর মুখে আমি সবই শুনেছি চন্দনদা। জেনে শুনি তাহলে তুমি সূর্যমুখী গ্রহণ করেছো ভাই? হ্যাঁ হ্যাঁ,
সে যে আমার হৃদয়ে রাজ্যের ভালোবাসার রানী। তোমাকে অশেষ ধন্যবাদ। এখন আমি আসি। সে কি দাদা, তুমি আমার বিয়ের দিনও আমার কাছে থাকবে না? সময় নেই রে বোন, সময় নেই। এক বুড়ির হিললে হলো, আর এক বুড় কিছু পথে ধার করে রেখে আরেক বোন, আজ সময় নেই। আরেকদিন এসে সব কথা খুলে বলবো। আজ চলি, কেমন? দাদার কোনো কথাই আমি বুঝতে পারিনি, কখন যে কি বলে। সূর্যমুখী, আমি যে আজ নিজেকে আর সামলে রাখতে পারছি না, আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে। আজকের দিনটা তুমি নাচানাচি করো না, কারণ নাচানাচি করে যদি তোমার পাটাই ভেঙে যায়, তাহলে যে বিয়ের পিড়িতে যেতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। ওরা পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, যার বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এ জীবনে সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার এ জীবনে সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসে মরবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, যার বিনিময়ে আমি তোমাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালো
চলো স্বামী, এখন আমরা চলে যাই। না, জ্বর ওষুধ কিছুই আমি চাই না। শুধু শুধু তুমি আমাকে বলো সেদিনের সেদিনের সেই কথা। সম্পূর্ণ মিথ্যে। তমাল আর ছোট বউ ঔষধের সাহায্যে তোমাকে অজ্ঞান করে উত্তমের বিছানায় শুইয়ে দিয়েছিল। এতদিনে আমি শান্তি পেলাম, এতদিনে আমার দুর্ভাবনার বোঝাটা নামলো, কিন্তু কিন্তু আমার পাগল এখনো আসছে না কেন? গোপীনাথ সেই কখন তাকে ডাকতে গেছে। আমি যে আর জেগে থাকতে পারছি না গো। আমার বড্ড ঘুম পাচ্ছে, আমার বড্ড ঘুম পাচ্ছে। তুমি চুপ করো বকুল, তুমি চুপ করো, তোমার কষ্ট হচ্ছে। তোমার বকুলের যে ঝরে যাওয়ার সময় হয়ে এলো। আমার কথা ভেবে তোমার মনটাকে তুমি কষ্ট দিও না। আমার পাগলের সঙ্গে আমার শেষ দেখাটা বৌদি বৌদি ওই তো আমার পাগলের কণ্ঠস্বর। দেখো দেখো, গোপীনাথের সঙ্গে ছুটতে ছুটতে আমার বৌদি 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 পাগল। আমি জানতাম আমার পাগল আমার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসবে। ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। তুমি চুপ করো বকুল। কি তোমার মুখ থেকে যে রক্ত পড়ছে বৌদি? ওরে হতভাগা, এইটুকু রক্ত দেখে তুই অবাক হয়ে গেছিস? এমন দিনের পর দিন কত রক্ত যে ঝরছে। তুমি আমাকে আগে কেন খবর দাওনি দাদা? আমি নিষেধ করেছিলাম। চলো চলো দাদা, বৌদিকে নিয়ে এক্ষুনি আমি হাসপাতালে যাই। দূর পাগল, নিয়তি যা শিওরে বসে চিরনিদ্রার গান গাইছে, সে কি আর কখনো বাঁচে? এতক্ষণ শুধু তোরই অপেক্ষায় জেগে আছি রে ভাই। বৌদি আমি মরে গেলে তোর দাদাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাস ভাই। ও তো রান্না বান্না করতে পারে না। ছোট বউকে বলি সে যেন দয়া করে তার ভাসুরকে এক মুঠো রান্না করে দেয়। তুমি এই পৃথিবীতে ওর যে আর কেউ নেই। বকুল তুমি চুপ করো বৌদি, তুমি চুপ করো। চোখের জল ফেলছো কেন গোপীনাথ? আমি তো তোমার খোকার কাছেই যাচ্ছি। আমি তার মনে দুঃখ ঘোচাবো, আমি তার মা হব। বৌদি তুমি চুপ করো। তোমরা আমাকে ধরো, বকুল তোমরা আমাকে বৌদি বৌদি
ভালো ভালোই হয়েছে রে, বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করার চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো। চলো চলো বকুল, তোমাকে চিতায় তুলে দিয়ে আমিও গঙ্গার বুকে ঝাঁপ দেব। না দাদা না, বৌদির কথা মতো তাকে আমি মালিনী চকে নিয়ে যাব। বৌদির সৎকারও সেখানে হবে। সে আমাকে মানুষ করে আমার মায়ের কাজ করেছে, আজ তার মুখে আগুন দিয়ে আমাকে যে তার ছেলের কাজ করতে হবে। যে যা পারিস কর, আমার আমার বল বুদ্ধি ভাষা সব হারিয়ে গেছে রে। আজ আমি পঙ্গু, আজ যে আমি জীবিত মৃত। দয়াল ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বাইতে দাও গো প্রভু শক্তি আমার, দুঃখের আঘাত সইতে ব্যথার ভেলা বাইতে ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বাইতে ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বাইতে দাও গো প্রভু শক্তি আমার, দুঃখের আঘাত সইতে ব্যথার ভেলা বাইতে ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বাইতে দাও গো প্রভু শক্তি আমার, দুঃখের আঘাত সইতে ব্যথার ভেলা বাইতে ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বাইতে ও দয়াল রে। তারপর চন্দন বাবু, দিদি ভাই আর কুকন সোনা ভালো আছে তো? খোকন ভালোই আছে, কিন্তু তোমার দিদি ভাইয়ের ভয়ানক বিপদ। বিপদ? হ্যাঁ নীলুদা, একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্টে তার মাথা কেটে গেছে। চন্দন বাবু, তাকে ডাক্তার দেখিয়ে আমার নিজের দেহে রক্ত দান করে সুস্থ করে এনেছি, কিন্তু আমার আর খোকনের সামান্য রোজগারে তার ওষুধপত্র পৈত্যের খরচ কোলে উঠতে পারছি না। তাই কিছু টাকার জন্য পারুল আমাকে তোমার কাছে পাঠিয়েছে। মাস দুয়েকের মধ্যেই আমি সুদ দিয়ে দেব নীলুদা। চন্দন বাবু, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই। এক সপ্তাহ আগে কর্তার কাছ থেকে 4 সপ্তাহ টাকা আমি অগ্রিম নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তাহলে চুরি চিন্তাই ছাড়া আর কোনো উপায় দেখছি না। না না চন্দন বাবু, তুমি অমন কাজ করবে না।
তুমি তুমি নিজের বিপদ ডেকে এনো না। তুমি জেল হাজতে গেলে আমার দিদি ভাইয়ের আপন বলতে আর কেউ থাকবে না। দাঁড়াও, একটু দাঁড়াও। কর্তা ঘুমোচ্ছে, তার বিছানার তলা থেকে আয়রন চেস্টের চাবি নিয়ে। চন্দনদা, তুমি চুরি করবে নীলুদা? কুড়িয়ে পাওয়া ভোরের জন্য তুমি যদি দেহের রক্ত দিতে পারো, তুলে পিঠে করে গড়ে তোলা দিদি ভাইয়ের জন্য আমি কেন পারবো না চুরি করতে? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো চন্দন বাবু। কথা জানতে পেরে যদি আমায় পুলিশে দেয়, আমি হাসতে হাসতে জেলে যাব। যদি চাকরি থেকে দূর করে দেয়, আমি দেশে গিয়ে হাল চাষ করব। তবু দিদি ভাইয়ের দুঃখের কথা শুনে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। ওই হতভাগিনী পারুল রোগ শয্যায় শুয়ে বুবার মতো চেয়ে আছে, ভাবছে কখন ফিরবে দাদা। অপেক্ষা করব, টাকার জোগাড় না করে আমি তো ফিরতে পারি না। দিলে যদি দিতে পারে ভালো, নইলে আমাকে অন্য পথে পা বাড়াতে হবে। আমার স্ত্রীর বোনকে ওষুধপত্রের অভাবে আমি শুকিয়ে মরতে দেব না। চন্দন বাবু, এই নাও। আমি 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 কর্তার কাছ থেকে 200 টাকা চুরি করে নিয়ে এসেছি। নীলুদা, তুমি মানুষ নও, তুমি দেবতা। চন্দন বাবু না, আমি চাকর, তুমি দেবতা। নইলে পরের জন্য কেউ দেহের রক্ত দিতে পারে? ওর যে আমার কাছে অতি আপন হয়ে গেছে নীলুদা। হাত তার আত্মীয় হয়ে জড়িয়ে পড়েছে আমার জীবনের সঙ্গে। যদি পারো চন্দন বাবু, তার ঘুম ভাঙার সময় হলো। হ্যাঁ, ভালো কথা। কুকন শোনা বেশ বড় সড় হয়ে উঠেছে না? দেখতে পারি সাথ হয়। কোথায় গেলে দেখে পাবো বলতে পারো? কমলাপুর স্টেশনে যদি কোনোদিন যাও, গেলে দেখতে পাবে একটা নীল প্যান্ট পরা ছেলে ছেঁড়া জামা গায়ে দিয়ে লোকের জুতো পালিশ করছে। জুতো পালিশ? কোন সময় জুতো পালিশ করে? নীলুদা, আমি যে এক নগণ্য রিক্সাওয়ালা, আমার ভাগ্নে যদি পালিশ করে না দে, বাবু সাহেবদের জুতোয় যে ময়লা থেকে যাবে। আমার বোন যদি ছায়ের ফেরি না করে বৃষ্টি পাকার হাওয়াকে তারা আমি হয়ে উঠেছে, তাদের শরীর যে তাজা হবে না নীলুদা, তাদের শরীর যে তাজা হবে না নীলুদা। বাবু, চন্দন বাবু, চন্দন বাবু রিক্সা চালায়, দিদি ভাই চায়ের ফেরি করে, আমার কুকন শোনা। ভগবান, এই কথা শুনবার আগে আমার মরণ হলো না কেন? মরণ আমাদের হবে না। আমরা যে একই, তোর কাছে আলমারির চাবি, আমি আয়রন চেস্টের চাবি নিয়ে আমি আয়রন চেস্ট থেকে 200 টাকা চুরি করেছি। চুরি করেছিস? এত বড় বদমাইশ তুই! অগাধ বিশ্বাসের এই প্রতিদান? না না, আমি চুরকে কখনো ক্ষমা করি না। আজ তোকে আমি
মেরে ফেলবো, মেরে ফেলবো। মারুন মারুন কর্তা বাবু, আরো মারুন, এই লাঠিতে হবে না, আপনি আমি পিঠ পেতে দিচ্ছি, পায়ের জুতো খুলে গা কতক লাগিয়ে দেন নীলু, নইলে যে আমাকে বাড়ি থেকে দূর করে দেন, পুলিশে তুলে দিন, নইলে আবার কোনদিন চন্দন বাবু দিদি ভাইয়ের জন্য সাহায্য চাইতে আসলে আবার যে আমাকে চুরি করতে হবে, চুরি করতে হবে। কি বললি? তোর দিদি ভাই এসেছিল, পারুলের জন্য তুই চুরি করেছিস? কি করবো, কি বলবো কর্তা বাবু, কুলে পিঠে করে যাকে বড় করেছি তার দুঃখকে আমি সইতে পারি। ওরে নীলু, 200 কেন 2000 নিতে পারলি না? কর্তা বাবু, আমি তোকে মেরেছি, তুই আমাকে এই লাঠিটা দে, আমাকে আঘাত কর। না কর্তা বাবু, তাকে আমি পারি, আমি যে চাকর, আমার জন্মই হয়েছে আপনার লাঠি গুথু খাওয়ার জন্যে। নীলু, আপনি 200 টাকার জন্য চিন্তা ভাবনা করবেন না, আমি 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 যতক্ষণ পর্যন্ত এই 200 টাকা সুদ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাকে একটি পয়সাও মাইনে দিতে হবে না বাবু, একটি পয়সা আমি মাইনে নেব না, একটি পয়সাও আমি মাইনে নেব না বাবু, নারী মাইনে নেব না। তোর টাকা শোধ দিতে হবে না, তুই শুধু বল কোথায় কোথায় আছে আমার মামুনি, তাকে এনে দে, আমি তাকে আলাদা ভারী করে দেব, ব্যাংক ব্যালেন্স করে দেব। আমি যা তাকে ছেড়ে পারছি না রে, পারছি না, আমি তাকে ছেড়ে থাকতে পারছি না। রিক্সা চাই বাবু, রিক্সা, রিক্সা চাই বাবু, রিক্সা। যাস শালা, হাজ কার মুখ দেখে বেরিয়েছি, এখন পর্যন্ত 25টা টাকাও রোজগার হলো না। ওই তো একটা লোকাল ট্রেন এসে থামলো, দেখে একটা প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। রিক্সা চাই বাবু, রিক্সা, রিক্সা চাই বাবু, রিক্সা। পালিশ করাবেন বাবু, জুতো পালিশ খুব কম পয়সায় পালিশ করে দেয়। ও বাবু, পালিশ করাবেন নাকি? এদিকে আসুন না বাবু। চা লাগবে, চা, গরম গরম চা, চা চাই বাবু, চা। কি হবে মা, একটা পয়সাও দিয়ে রোজগার করতে পারলাম না। আমার কিছু হয়েছে, আর ওদিকে তোর মামাও। না রে বোন, তেমন কিছু রোজগার করতে পারছি না। তোদের কিছু হয়েছে দিতে পারবি? তার না শুধলে মুদি আর চাল ডাল দিবে না। আমার এখনো এক পয়সাও হয়নি মামা। আমার যদিও কিছু হয়েছে, ধার সুদতে কুলিয়ে উঠবে না। চেষ্টা করে দেখ না, যদি আর কিছু হয়। বলতে হবে না দাদা, আমি দেখছি। চা চাই বাবু, চা, গরম চা, চা চাই বাবু, রিক্সা চাই বাবু, রিক্সা, যদি লাগে বলবেন। এই যে রিক্সা চাই বাবু, রিক্সাওয়ালা। রিক্সা। এই যে রিক্সাওয়ালা, বলতে পারো এই স্টেশনে চন্দন নামে কেউ? উত্তম, চন্দন, উত্তম। ওরে চন্দন, এ আমি কি দেখছি, কাকে দেখছি? গান গাইবি? তুই তুই আজ রিক্সাওয়ালা? হ্যাঁ ভাই,
আজ আমি রিক্সাওয়ালা, কিন্তু কেন জানিস? কার জন্য জানিস? আগে আমার যাবেন নাকি কোথাও? এ বড়বাজার যেতে পারবি? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। উত্তম, সঙ্গত, তুই একটু এখানে দাঁড়া, আমি খুব শিগগির ফিরে আসবো। কখন? এই বাবুর কাছে থাকিস বাবু, আমি যাবো আর আসবো। আসছি বাবু, দাঁড়ান, আসছি। তুমি কে বাবা? চন্দন তোমার কে হয়? কি হলো, কথা বলছো না কেন? আমাকে দেখে ভয় পাচ্ছ? না। তবে কি হয়েছে? কি কি তোমার চোখ তোকে যে জল পড়ছে? ছি বাবা, কাঁদতে নেই। বলো, কি নাম তোমার? কে তুমি বাবা? এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, আরে কত বাবুর জুতা পালিশ করি সারা বেলা, পালিশওয়ালা। আরে এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা। বাপ কা বেটা আরে লাল আছে, কালো আছে, আরে লাল আছে, কালো আছে, আছে কত রঙেরই মেলা, পালিশওয়ালা। আরে এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা। আরে লাল আছে, নীল আছে, আরে লাল আছে, নীল আছে, আছে কত রঙেরই মেলা, পালিশওয়ালা। আরে এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা। লাল আছে, কালো আছে, আরে লাল আছে, কালো আছে, আছে কত রঙেরই মেলা, পালিশওয়ালা। আরে এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা। এই নাও। এই নাও বাবা, তোমার গানের বকশিশ। না বাবু, বকশিস আমি নেই না, মা বলেছে কাজ করে পয়সা রোজগার করতে। বেশ, তাহলে আমার জুতো পালিশ করে দিয়ে। কিন্তু আমার পালিশের দাম তো 10 টাকা না, মাত্র 3 টাকা। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে। ধরো ধরো, টাকাটা ধরো। তুমি না হয় আমার ব্যাগটাও পালিশ করে দিও। ঠিক আছে বাবু। এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, আরে কত বাবুর জুতা পালিশ করি সারা বেলা, পালিশওয়ালা। আরে এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা।
এখানে এক কাপ চা দেয় না দেখিনি। যাই বাবু। হ্যালো, এই নিন। বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাদ জাগে একবার তোমায় দেখি। পারুল, তুমি আজ স্টেশনে চা বিক্রি করো পারুল। পারুল তোমার নামটা ডাকছে কেন? পরিচয় আছে বুঝি? মা, ছেলেটা তোমাকে মা বলে ডাকছে, তবে কি এই সোনার গোলাপ, যাকে দেখাবো বলে তোকে চিঠিতে আসতে বলেছিলাম, যাকে মায়ের গর্ভে রেখে তুই ঢাকা থেকে চলে গিয়েছিলি, তোর ঔরসজাত সন্তান সেই কুকুর। এ আমি কি করেছি রে চন্দন? আমার ছেলেকে দিয়ে আমি আমার যত পালিশ করিয়েছি, আমি কি করলাম? লোকটা এমন করছে কেন? লোক নয় রে, হতো ভাগা লোক নয়, যাকে দেখবার জন্য তুই আমার গলা জড়িয়ে রোজ কান্না করতি, এই তোর সেই বাবা। বাবা, তুমি আমার বাবা? হ্যাঁ রে বাড়ি, আমি যে বাবা! তোর ভাগ্য বিরক্ত বাবা। মাকে কতবার বলেছি সবারই বাবা আছে, আমার কেন নেই? মা বলতো আছে রে আছে, সময় হলেই আসবে। এতদিনে বুঝি সময় হয়েছে তাই এসেছো? দেখ উত্তম, পারুলের বাবা খোকনকে গুন্ডা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমি দাদার কর্তব্য করতে গিয়ে রাতের আধারে ওদের এখানে নিয়ে পালিয়ে আসি। তোকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই, শুধু অনুরোধ, পারুলের হাতে ভাই ফোঁটা নিতে বছরের পর বছর তুই আমাদের বাড়িতে আসিস। তুমি আমাদের বাড়ি নিয়ে যাবে বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমরা খুব বড় লোক না? এখানকার মতো তোমাদের বাড়িতে খাওয়া পড়ার কষ্ট হবে না? না রে মানিক, না, আজ আমি তোদেরকে দুঃখ কষ্ট করতে দেব না। চন্দন, আজই আমি ওদেরকে বাড়ি নিয়ে যেতে চাই, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কিসের ভাই? এদের তুই উপযুক্ত মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যাবি, সে তো আনন্দের কথা। না, তোমার ঘরে আমি যাব না। তোমার স্ত্রী আছে, সন্তান আছে। সন্তান? সন্তানের মুখ হে আমি প্রথম দেখলাম পারুল। আর স্ত্রীর কথা বলছো? দুটো স্ত্রী কি কারো ঘরে নেই? আমাকে তুমি ক্ষমা করো, এভাবে দুঃখ কষ্টে জীবন কাটিয়ে দেব, তবু সতীনের সংসারে অশান্তির বোঝা হয়ে আমি থাকতে পারবো না। যাবে না? না, আমার অনুরোধ। রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করো। আচ্ছা, যাও কিনা আমি দেখিনি। খোকন, এসো তো মানিক, না, এসো না, তো। ওকে, ওকে মা, নিয়ে মা, না, মা, 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 আমার কুকুরকে নিয়ে যেও না। মা, মা। খোকন,
জীবন শুধু তোমার একার নয় পারুল, আমারও একমাত্র সন্তান। হারিয়ে যখন ওকে পেয়েছি, পেয়ে আর হারাতে চাই না। করতে যাচ্ছি বাবা। মা মা আমার কুকুরকে যে নিয়ে গেল, আমার কুকুর নিয়ে যাবে না? রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না পারুল। ও বাড়িতে যাওয়া কি আমার উচিত হবে? যেতে তো হবেই পারুল। কৈলাস থেকে মহেশ্বর এসেছে তার পার্বতীকে নিয়ে যেতে, তাকে কি ফিরিয়ে দেওয়া চলে? কিন্তু তোমায় ছেড়ে ধুর পাগলি, স্বামীর করে যেতে হলে মা বাবা ভাই দাদা সবাইকে ছেড়ে চলে যেতে হয়। তাতে দুঃখ পেতে নেই রে পাগলি, দুঃখ পেতে পাই। যেমন তোকে তোর বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আজ তোকে তোর স্বামীর কাছে পৌঁছে দিতে পারে। আজ আমি জয়ী। দাদা চল আমি তোকে ট্রেনে তুলে দিয়ে আসি। দাঁড়াও দাদা, আশীর্বাদ করো। দুঃখের নদী পেরিয়ে আবার যেন দুঃখের সাগরে পড়তে না হয় দাদা। না রে মুন্না, আর অস্ত্র জলে তোকে বাঁচতে হবে না। আমি ঈশ্বরের কাছে তোর কাছে দিন রাত মঙ্গল কামনা করব। আমার স্বামীর ঘরে যাবার কথাটা তুমি বাপিকে দিও দাদা। বাপি শুনলে নিশ্চয়ই খুশি হবে। আর বাপি যদি যেতে চায়, তাকে সঙ্গে করে মালিনীর চোখে নিয়ে যেও। আমি ছাতুকিনের মতো তোমাদের পথ চেয়ে থাকবো দাদা। পারুল, আমি তোমাদের পথ চেয়ে বসে থাকবো, পথ চেয়ে বসে থাকবো। পারুল। আমার দু চোখ পেটে জল আসতে চাইছে কেন? বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠছে কেন? বাক সত্যি রুদ্ধ হয়ে আসছে কেন? না না না, এমন আনন্দের দিনে অস্ত্র পড়ার শোভা পায় না। পারুলের বাবার কাছে খবরটা পৌঁছে দিয়ে আমাকে আমার শেষ কর্তব্য পালন করতে হবে। আমাকে আমার শেষ কর্তব্য পালন করতে হবে। দেখলে দাদা, শেষ কর্তব্যটাও দেখলে। সত্যি নীলা, স্কান্ডালটার সীমাহীন অধ্যত্ব দেখে আজ আমাকে অবাক করে দিয়েছে। তুই বর্তমানে একটা বাজারের মেয়েকে এবার তুমি বলো দাদা, আমি এখন কি করব? মার্ডার মার্ডার মার্ডার? ইয়েস কাকে? ইডিয়েট উত্তমকে? না 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 না, তবে উত্তমকে মারলে তুমি বিধবা হয়ে যাবে। ধর ধর ধর। তবে কাকে মারবো? ওই ওদের মাও ছেলেকে। কিন্তু দাদা, আমি যদি ধরা পড়ে যাই দাদা, আমার ভয় লাগছে। Don't get sister nervous, my sister. Sheriff আমার ওদের যখন বাড়ি থেকে বের করে দিয়েছিস, এই রাত্রিবেলা আর দূরে কোথাও যেতে পারিনি।
নিশ্চয় কাছাকাছি কোথাও আছে। তবে রাতে তুই ওদেরকে ফোন করে চুপি চুপি নিজের ঘরে চলে আসবে, আর তারপর যা করার আমি করব। কিন্তু আজ রাতেই তাহলে হ্যাঁ, আজ রাতে শুভস্য শীঘ্র। তুমি আমাকে আশীর্বাদ করো দাদা, আমি যেন কৃতকার্য হতে পারি, আশীর্বাদ করো। হতেই হবে, হতেই হবে, কারণ তোর ভাগ্যকে তোর নিজের হাতে গড়ে তুলতে হবে। দাদা তবে খুব সাবধান। দাদা হ্যাঁ, এটা চূড়া লাগেই যেন হাত থেকে ফসকে না যায়। দাদা দাদা, আমার হাতের তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না। গলা জলে যখন নেমেছি, ওই জলে ডুব দিয়ে দেখবো ঝিনুকের বুক ছেড়ে বুক টানতে পারি কি না। কি তুমি? হ্যাঁ, আমি জানতে এসেছি তোমার হৃদয়টা কি পাথর টিকোড়া? একটা অসহায় নারীকে অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। বেশ করেছি। ওদেরকে কেন তুমি বাড়িতে ঢুকিয়েছো? ওরা তোমার কে? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, পারুলের সঙ্গে আমার সেই সম্পর্ক, আর তার ছেলে আমার এই ঔরজাদের সন্তান। স্ত্রী পুত্রই যদি তোমার ছিল, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কিসের জন্য? তার শাস্তিও তো তোমরা আমাকে কম দাওনি। বুঝতে বুঝতে আমার বাকি নেই। তোমরা দু ভাই বোনের জন্য আমার দাদা মার কাছ থেকে দীর্ঘদিন দূরে সরেছিল, আর তোমাদের জন্য আমার নিষ্পাপ বৌদি সকালে মাটিতে ঝরে পড়লো। ও আচ্ছা 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 আচ্ছা, এখনো বকুল রানী কি বলতে পারেনি? পারবে কি করে? গুপ্ত প্রেম ছিল যে। গোপন প্রেম নয় বৌমা, গোপন প্রেম নয়। ওদের মধ্যে ছিল স্বর্গীয় ভালোবাসা, ওদের মধ্যে ছিল মা ছেলের সম্পর্ক। তুমি যদি দিন রাত আলাদা হওয়ার জন্য আমাকে বিরক্ত না করতে, আর তোমার দাদা যদি ঔষধের সাহায্যে বকুলকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায় শুইয়ে না দিত, দাদা, তাহলে আমার বকুল এত সহজে ঝরে পড়তো না। আজ তুমি আমার হিরের টুকরু ভাইকে এত বড় কথাও বলতে পারতে না। দাদা, আজ কি শোনালে আমায়? ভেবেছিলাম এসব কথা আমি কোনোদিন বলবো না, কিন্তু যার সুখের জন্য আমি সর্বস্ব ত্যাগ করলাম, সেই যখন সুখী হলো না, বকুল মরার পরও তার নামে কলঙ্ক দিচ্ছে, আর আমি চুপ করে থাকবো না। আমি আবার চুপ করে থাকবো না। গৌতম দা, বলো এ বাড়িতে কুলবোধ হয়ে কে থাকবে? নীলা না ওই পারুল? নীলা, নীলাও আমার বোন, পারুলও আমার বোন। আচ্ছা, আমি দাদা হয়ে কি পারি একজনকে রেখে আরেকজনকে তাড়িয়ে দিতে? আমার এই কি একই মত? দাদার মতে আমার মত। একই নদীর বুকে দুটি নদী মিলেমিশে থাকবে না, না, রক্ষিতাকে আমি কিছুতেই সতীনের মর্যাদা দিতে পারবো না। বৌমা, আপনার বৌমা আপনাকে এতদিন দেবতা বলেই জানতো, কিন্তু আজ দেখছি আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একটা চরিত্রহীনের দাদা। জগৎকে তোমরা ঠকিয়েছো, মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো। তোমরা ঠক, তোমরা প্রবঞ্চক, তোমরা প্রতারক। আমরা ঠক, প্রতারক, প্রবঞ্চক। নীলার কথা থাক গৌতম দা। তোমার কথাও এবার থাক। বনের বিয়ে দিয়েছো, ফুরিয়ে গেছে। আজ থেকে তার হয়ে এই বাড়িতে আর দয়া করে ওস্তাদি ফলাতে আসবে না। উত্তম, অনেক আগে এই দুলাভাই, বুঝলে মিস্টার দত্ত, অনেক আগে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে দূর করে দিতাম। পারিনি শুধু আমার এই দাদার জন্য। যখনই আমি লাঠি দিয়ে তোমার মতো পাগলা কুকুরকে তাড়া করতে গিয়েছি, তখনই দাদা আমার হাত ধরে বলে উঠেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়,
তাই বলে কুকুরকে কামড়ানো কি রে মানুষের শোভা পায়? অপমান! চরম অপমান! বলো কি বুড়ো, বলো কি মিস্টার দত্ত, কুকুরের আবার জাত আবার অজাত? উত্তম! নির্লজ্জের আবার মান সম্মান। তোমরা বোধহয় বলে যাচ্ছ উত্তম, আমি তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় এবং একটা রাবার ফ্যাক্টরির মালিক। মিস্টার দত্ত, জুতোর দাম লাখ টাকা হলেও তার স্থান কিন্তু পায়ের নিচে। তাকে কেউ কোনোদিন বুকের উপর রেখে সোনার পালঙ্কে শুয়ে নাক ডেকে ঘুমোবে না। উত্তম সেন! Son of my dear brother-in-law, always remember that but is dog. যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কোনো দিন কামড়ায় না। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না, সে কথাটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য উত্তম সেন, আমার ক্ষেত্রে নয়। কারণ আমি তোমাদের শুধু কামড়িয়ে এসেছি, আর সে কামড় তোমরা সহ্য করেছো, আর আমি এমনি ভাবে কামড়ে যাব, আর সারাটা জীবন আমাদের সহ্য করতে হবে। সহ্য করতে হবে রে বাবা, দুঃখ কষ্ট দিয়েই তো আমাদের ভাগ্য গড়া। আমরা মামার কাছে ফিরে যাই, চলো মা। খবরটা পাও, রাতটা আমরা এই শিমুল গাছের তলায় কাটিয়ে দেই, কাল সকালেই চলে যাব। কিন্তু মা, এ প্রচন্ড শীতে ফাঁকা রাস্তায়। ভয় নেই বাবা, তোকে আমার কুলের মধ্যে লুকিয়ে রাখবো। আয়। লাইটটা বন্ধ করো। মার্ডার! আমি কি করলাম দাদা? ছুরি দিয়ে নীলিমা পারুলকে খুন করতে উদ্যত হয়েছিল, আর সেই ছুরি ছিনিয়ে নিয়ে আমি তারই মুখে। পাশেই থানা, সর্বনাশ হয়ে যাবে। দে ছুরিটা আমার কাছে, দে দে বলছি, দে। দাদা দাদা বলে কে চিৎকার করছে? এই আমি ওকে খুন করেছি। না 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 না, দাদা খুন করেনি। এত স্পর্ধা তোমাদের উত্তম সেন? তমাল দত্তকে তোমরা চেনো না? চিনি, আমি তোমাকে খুব ভালো করেই চিনি তমাল বাবু। না 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 তোমার না, আমি নীলিমাকে। তুমি চুপ করো। আমি ওকে খুন করেছি। তুমি চুপ করো স্কাউন্ডেল। এই শুয়ারটাকে আমি কি করবো ভেবে পাচ্ছি না। আগে পুলিশ হয়, পুলিশ! মার্ডার! মার্ডার!
দাদা, খুন করলাম আমি। আর আসামি হলাম আমি, তাই না? ওরে ওরে হতভাগা, তুই জেলে গেলে বৌমা আর জেঠামণিকে কে দেখবে? আমার আমার তো স্ত্রী পুত্র কেউ নেই। ওই জেল হাজতেই তো আমার উপযুক্ত স্থান নেই। দাদা, অপরাধ যখন করেছি সাজাও ভোগ করব আমি। পুলিশের কাছে আমি সব কথা না না, যদি তুই একটা কথা বলবি তাহলে তুই আমার মাথা খাস। দাদা, ওরে হতভাগা, তোর জন্য তো আমি অনেক কিছু করেছি। এই শেষটুকু না পড়লে বকুলের আত্মা যে আমাকে ক্ষমা করবে না রে। দাদা, তোরা সুখী হ, তোরা সুখী হলেই বকুলের আত্মা যে শান্তি পাবে। দাদা, হ্যাঁ, কাঁদিস রে উত্তম, কাঁদিস নি। তোর চোখের জল ফেললে আমার বুকে যে বাজের আঘাত আনে, তুই এখানে দাঁড়িয়ে কাঁদলে তোর দুঃখিনী বৌদি যে মরেও শান্তি পাবে না রে। ওরে, পথের অন্তরায় তোর শেষ হয়ে গেছে, এবার তোরা সুখী হবি, তোরা শান্তি পাবি। এই আমি জেল থেকে বলছি।